সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। অভ্যুত্থানে হাসিনার দানবীয় সরকারের পতন ঘটে। এদিকে এনসিপির কেন্দ্রীয় নেতাকে দল থেকে অব্যাহতি। এবং সর্বশেষ থাকছে মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ। রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। ইটালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার FAO এর বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে তিনি দেশটিতে পৌঁছেছেন। রোববার 12 অক্টোবর স্থানীয় সময় বিকেল 5টার দিকে দেশটিতে পৌঁছান তিনি। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস রোববার স্থানীয় সময় বিকেল 5টার দিকে রোমে পৌঁছেছেন। রোমের ফিয়ামিসিনো বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানালেন ইটালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ATM রোকেবুল হক। এর আগে ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ইটালির রাজধানী রোমের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। রোববার 12 অক্টোবর সকাল 11:30 প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। সফরসূচি অনুযায়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। এছাড়া তিনি ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন, টেকসই উন্নয়ন সহ বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। ওয়ার্ল্ড ফুড ফোরাম মূলত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO আয়োজিত একটি প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বব্যাপী নীতি নির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা মিলিত হয়ে খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। এবারের ইভেন্ট রোমে FAO সদর দপ্তরে 10 থেকে 17 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় দূতনৈতিক ভূমিকার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে মূল্যায়ন করা হচ্ছে। উল্লেখ্য, আগামী 15 অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। অভ্যুত্থানে হাসিনার দানবীয় সরকারের পতন ঘটে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই গণ আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন পর্ব শুরু হয়েছে। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুষ্ঠিত শুনানি সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের কথা তুলে ধরে বক্তব্য দেন। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্রমান্বয়ে দানবে পরিণত হওয়ার কারণেই 24-এর গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল। প্রথমে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে তারা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় মেরুদণ্ড ভেঙে দেয়, পরে গুম খুনের সংস্কৃতি চালু করে, এরপর নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে, দেশে দুর্নীতি সর্বগ্রাসী রূপ পায়। এসবের মাধ্যমেই তারা অর্থাৎ আওয়ামী লীগ সরকার ক্রমান্বয়ে এক দানবীয় সরকারে পরিণত হয়েছিল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ যুক্তিতর্ক উপস্থাপন হয়। শুনানির এক পর্যায়ে বিচারকদেরও জবাবদিহি থাকা উচিত বলে অভিমত প্রকাশ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। যুক্তিতর্ক শুনানি পর্বে জুলাই আন্দোলন দমনে হত্যাযোগ্য ছাড়াও পিলখানা হত্যাকাণ্ড, র্যাবের গুম খুন, একদলীয় শাসন, বিচার বিভাগ দলীয়করণ, প্রহসনের নির্বাচন, প্রধান বিচারপতি SK সিনহাকে দেশত্যাগে বাধ্য করা, বিচারপতি খায়রুল হকের প্রতারণা সহ ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নানা অপকর্ম উঠে আসে তাজুল ইসলামের বক্তব্যে। এদিকে যুক্তিতর্ক সরাসরি উপস্থাপন সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলা হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, প্রসিকিউশনের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার অ্যাটাক বা হামলা হয়। ফেসবুক পেজটি সাময়িকভাবে ডিজেবল বা নিষ্ক্রিয় করে দিয়েছিল হামলাকারীরা, পরে সেটা উদ্ধার করা সম্ভব হয়। শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুনের অসংখ্য ঘটনা ঘটে। এমন একজন ঘাতক আছেন যিনি বিরোধী মতের লোকদের হত্যায় কাজ করতেন। তিনি খুব কাছ থেকে মাথায় গুলি করতেন। ভুক্তভোগীর মাথার মগজ ও রক্ত ফিনকি দিয়ে ওই ঘাতকের শরীরে পড়ত। মগজ ও রক্তের গরম ঘাতকের অন্যরকম অনুভূতি হতো। এছাড়া বহু মানুষের মাথায় গুলি করে পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হতো। হাত পা বেঁধে রেল লাইনে ফেলে রাখা হতো। বলা হতো ট্রেনে কাটা পড়ে মারা গেছে। এভাবে হাজার হাজার দেশপ্রেমিক মানুষকে খুন করা হয়েছে, যার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা। তিনি বলেন, নারায়ণগঞ্জে এক এক করে 7 জনকে খুন ও লাশ গুম করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাব 11 এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লেফট কমান্ডার MM হানা 3 জনই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এভাবে গুমের সংস্কৃতি চালু হয়। 7 জনকে হত্যা ছিল র্যাবের প্রাতিষ্ঠানিক মানবতা বিরোধী অপরাধ। তাজুল ইসলাম বলেন, জনগণকে নির্যাতন, হত্যা ও ভয়ভীতির রাজত্ব কায়েম করাই ছিল তাদের অর্থাৎ আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। এই দানবীয় শাসকই এক পর্যায়ে 2024 সালে আমাদের তরুণ তাতাজা প্রজন্মের উপর সর্বার্থক আক্রমণ
চালায়। গুলি চালিয়ে কিছু লোক মেরে ফেললে বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে। যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর বলেন, গত বছরের 4 আগস্ট রাতে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক সিদ্দিকী বলেছিলেন, গুলি চালিয়ে কিছু লোক মেরে ফেললে বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে। তিনি সেনাবাহিনী দিয়ে আন্দোলনকারীদের দমনের জন্যও বলেন হাসিনাকে। ওই রাতে গ্যাং অফ 4 নামে পরিচিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনাকে কঠোর অবস্থায় যেতে বলেছিলেন। এর ফলে শেখ হাসিনার নির্দেশে পরদিন 5 আগস্ট ঢাকাসহ সারা দেশে শত শত আন্দোলনকারীকে গুলি করে গণহত্যা চালানো হয়। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর আগ মুহূর্ত পর্যন্ত হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতায় থাকা সব ধরনের অপচেষ্টা করেন। আন্দোলন দমনের ড্রোন, হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। শেখ হাসিনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্যের ফোনালাপ থেকে জানা যায়, শেখ হাসিনা আন্দোলন দমনে পুলিশ, বিজিবি মোতায়েন সহ আন্দোলনকারীদের হত্যার নির্দেশনা আগেই দিয়ে রেখেছিলেন। তাজুল ইসলাম বলেন, দেশ স্বাধীন হওয়ার পর তৎকালীন বিরোধী দল জাসদের প্রায় 40,000 নেতাকর্মীকে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার হত্যা করে, শত শত লোককে বিনা বিচারে আটক রাখে, হাজার হাজার লোক নির্যাতনের শিকার হয়। এমনকি বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে জাসদ প্রধান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর এম.এ. জলিলকে প্রকাশ্য কারচুপির মাধ্যমে নির্বাচনে পরাজিত ঘোষণা করা হয়। চিফ প্রসিকিউটর বলেন, 2011 সালে বিচারপতি এ.বি.এম. খায়রুল হক বিতর্কিত রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সংস্কার পদ্ধতি বাতিল করেন। তিনি শেখ হাসিনার ক্ষমতাকে স্থায়ীকরণের লক্ষ্যে 2011 সালের 10 মে সংক্ষিপ্ত আদেশে যে রায় প্রদান করেন, পরে তিনি তা পরিবর্তন করে সংবিধানের সঙ্গে প্রতারণা করেন। এর পুরস্কার হিসেবে অবসর গ্রহণের পর তাকে আইন কমিশনের চেয়ারম্যান নিয়োগ করা হয়। একইভাবে বিচার বিভাগে কর্মরত অন্য বিচারকদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে বিচার বিভাগকে কলুষিত করেন। তাজুল ইসলাম বলেন, বিগত সরকারের আমলে বিচার বিভাগ হয়ে উঠেছিল বিরোধী দল ও বাক স্বাধীনতা দমনের মুখ্য হাতিয়ার। এ সময় মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, এস.এম. নাসিরুদ্দিন এলান, সাংবাদিক মাহমুদুর রহমান সহ অনেককে মিথ্যা মামলায় হাজতবাস ও কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। প্রাক্তন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সংবিধানের 16 সংশোধনী বাতিল ঘোষণা করেন। এই কারণে তৎকালীন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার তার উপর ক্রুব্ধ হয়ে তাকে নির্যাতন পর জোরপূর্বক দেশ থেকে বাধ্য করে। তিনি বলেন, ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসেবে শেখ হাসিনা সরকার সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করতে ক্ষমতা গ্রহণের পরই 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় অবস্থিত বিডিআর সদর দপ্তরে তথাকথিত বিদ্রোহের নামে সেনাবাহিনীর 57 জন দেশপ্রেমিক চৌকস সেনা অফিসার সহ 74 জনকে হত্যা করা হয়। আওয়ামী লীগ সরকার বিদ্রোহকালীন অবরুদ্ধ অফিসারদের উদ্ধার করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করে তথাকথিত আলোচনার নামে কালক্ষেপণ করে হত্যাকাণ্ডকে নির্বিঘ্ন করতে সুযোগ করে দেয়। জনগণের জোরালো দামে মুখে বিডিআর বিদ্রোহের বিষয়ে একটি প্রহসনমূলক তদন্ত কমিশন গঠন করে ষড়যন্ত্রের হোতাদের বাদ দিয়ে একটি মন গড়া রিপোর্ট প্রকাশ করে। বিচারকদেরও জবাবদিহি থাকা উচিত বলে অভিমত প্রকাশ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মামলার বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। প্রাক্তন বিচারপতি খায়রুল হকের কর্মকাণ্ড ট্রাইব্যুনালের সামনে আনেন। এ সময় ট্রাইব্যুনাল বলেন, অ্যাডমিনিস্ট্রেটর অফ জুডিশিয়াল রয়েছে, কিন্তু জাজদের অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহির কোনো ব্যবস্থা নেই। অনেক গুরুত্বপূর্ণ মামলা পড়ে আছে, আমরা বিচার করতে পারছি না। জনগুরুত্বপূর্ণ মামলা রেখে সরকারের অথরিটি পালন করছেন, তাদের একটা সিস্টেমে আসতে হবে। বিচারের নামে স্বাধীনতা মানে তো আপনি যা খুশি তাই করবেন, এটার নাম স্বাধীনতা না। জুডিশিয়াল কাউন্সিলেরও যদি কেউ অফেন্স বা অপরাধ করে তাদেরও জবাবদিহি বা বিচারের আনার একটা সিস্টেম থাকা উচিত। এই প্রসঙ্গে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, চেয়ারম্যান নিজের অভিজ্ঞতা থেকে এসব বলেছেন। বিগত সরকারের সময় বিচারের নামে বিচারকরা স্বেচ্ছাচারিতার আশ্রয় নিয়েছিলেন। আমরা আজ প্রাক্তন বিচারপতি খায়রুল হকের প্রতারণার কথা তুলে ধরেছি। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের সময় যে জাজমেন্ট প্রথমে ওপেন কোর্টে দেওয়া হয়েছিল, পরে চূড়ান্ত রায়ের সময় সেই রায়ের অংশটুকু বাতিল করে দিয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে প্রতারণা করেছেন তিনি। প্রধান বিচারপতির মতো আসনে অধিষ্ঠিত থেকে খায়রুল হক এই স্বেচ্ছাচারী কাজ করেছেন। এই বিচারকরা গুরুত্বপূর্ণ মামলা ফেলে রেখে সরকারি ইচ্ছা অনুযায়ী গুরুত্বহীন মামলাকে বিচারের জন্য নিয়ে আসতেন। কাউকে ফাঁসি দেওয়ার প্রয়োজনে সেই মামলাকে আগে নিয়ে আসা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অন্য মামলাকে পিছনে ফেলে দেওয়া এই বিচারকদের স্বেচ্ছাচারিতা। এটা রোধ করতে সাংবিধানিক অথবা আইনি ব্যবস্থা থাকা উচিত বলে ট্রাইব্যুনালের চেয়ারম্যান অভিমত প্রকাশ করেন। তিনি বলেন, বিচার বিভাগীয় সংস্কার কমিশনের কাছেও তিনি অভিমত পাঠিয়েছিলেন। এই বিচারকদের অথবা বিচারকদের ব্যাপারও সুনির্দিষ্ট বিধান থাকা উচিত, যেন ভবিষ্যতে তারা আর কখনো এরূপ হতে না পারেন। এই মামলার প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানি করেন। উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এস.এইচ. তামিম ও বি.এম. সুলতান মাহমুদ। পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পক্ষে উপস্থিত ছিলেন রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমির হোসেন। আর এই মামলায় গ্রেপ্তার হয়ে রাজ সাক্ষী হওয়া যাবেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়। বিকেলে যুক্তিতর্ক সোমবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আন্দোলনে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 11 জন মামলায় চট্টগ্রাম 6 আসনের সাবেক মুখ সংসদ সদস্য এ.বি.এম. ফজলে করিম চৌধুরী সহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আরও 1 মাস সময় দিয়েছেন ট্রাইব্যুনাল 1। একই সঙ্গে 12 নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিকে এনসিপির কেন্দ্রীয় নেতাকে দল থেকে অব্যাহতি, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক মুনতাসির মাহমুদকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না তা জানতে চেয়ে শোকজ নোটিশও দেওয়া হয়েছে ওই নেতাকে। রোববার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
অব্যাহতির আদেশে বলা হয়েছে, আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। এমত অবস্থায় আপনার বিরুদ্ধে আনিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদুল ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশ মোতাবেক আপনাকে দলের সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড থেকে এতদ্বারা সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। এই অব্যাহতি আদেশ আজ হতে কার্যকর হবে। একই সঙ্গে আপনাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না তার লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের নিকট আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রদান করার জন্য এতদ্বারা অনুরোধ করা হলো। এবং সর্বশেষ থাকছে মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। দুপক্ষ লাঠিসোঁটা নিয়ে ধাওয়াপাল্টা ধাওয়ায় জড়ায়। রোববার ১২ অক্টোবর দিবাগত রাত ১টার দিকে দুপক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। এ সময় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে দুপক্ষের মধ্যে ইটা পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে নিউ মার্কেট নীলক্ষেত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন আশপাশের বাসিন্দা ও ব্যবসায়ীরা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি ভিপি সাদিক কায়েম সহ ছাত্রনেতারা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির নিউ মার্কেট জোনের এসি মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ঢাবির শাহনেওয়াজ হলের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা বাহিনী উভয় পক্ষকে সরিয়ে দিয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হবে।